2 টাকার খেলা না, এটা কোটি কোটি টাকার খেলা। আপনারা মেরে লইব, আমারে মেরে লইব, তো কারা দ্বিধা করতে না। খুব দেয়, দাও মাও ঠেকায় বা বাড়ি দেয়, লাঠি দিয়ে অনেক আঘাত করে। মারা গেছে, জায়গায় একজন মারা গেছে। আগে যে জায়গা দিল 1000, এখন 2000। রাতে তো চালানি যায় না, দিনও ঝামেলা, পুলিশে ঝামেলা করবো। এই ভাই স্লো করেন, সরাসরি কথা বলতে বলেন, এই পাওয়ারফুল বিপক্ষে আমি তো বলতে পারবো না, আমার তো ফ্যামিলি আছে। মার্চ 2025 মাদারীপুরের খোয়াজপুর ইউনিয়নের সর্দার বাড়ি। বালুর ব্যবসা নিয়ে দ্বন্দ্ব। মাদারীপুরের ট্যাকের হাটের বালুর ব্যবসা নিয়ে 4 জন হত্যাকাণ্ডের ঘটনার সূত্রপাত এই বাড়িটিতে আগুন দিয়েই হয়েছিল। এরপর এখান থেকে ধাওয়া করে মানুষদের নিয়ে যাওয়া হয় মসজিদে, সেখানেই 4 জন ব্যক্তিকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এছাড়াও আরও প্রায় 5 থেকে 7 জনকে কুপিয়ে আহত করা হয়েছে। কিভাবে সে বিষয়ে জানবো, চলুন। ঘুমিয়ে তুলেছি, ঘুমিয়ে তুলটা আমার আম্মা খিচুড়ি আছে, আমাকে খিচুড়ি খিচুড়ি খেতে বসে মতনই ওরা ওই বামনার তলা থেকে বোম মারছে, হ্যাঁ আরো 4-5টা মারছে। মাইরা ওরা ওদের নামে এন্দা আইসে আইসে মতো এনে খানে দুই লোক তলেন না। ওরা আমার সাইবুল্লাহ আমার ভাই, ওরা তো অনেক লোক আইসে, মোর এনে খারা আমাকে বাড়ি রক্ষা করার লেখা। মরি আর বাসি, ওদিক যাই না, বাড়িতে মারালাম বাড়িতে মারালাম। বালির ব্যবসা করতে হয়, আমার ছেলে বালির ব্যবসার টাকা হোসেনের দ্বারা রাখছে জমা, যে কাকা আমি যে সময় গরুড়াই মাসে আমার টাকা দিবেন, সেই টাকা হে দেয় নাই কা, দেয় নাই দেখা হোসেনের লাগে, এই হোসেন হেয়ার লেগা এই মানুষজন জমাইয়া টাকা পয়সা খাওয়াইয়া আমার ছেলেরে মারপিট করছে। এনে খারাইছি, ওরা এনে আইসি, এনে আউট সুরকি টেড়া এই জিটগুলা সব মাছে বা আমার জগলি আছে। তারপর আমার ছোটো বার নাকেট লাগছে, আমার ছোটো পড়ে আছে গা মসজিদে ঢুকছে, তো আমরা দৌড়ে গেছি যে মসজিদে ঢুকছি। পরে মসজিদে মাইক দিয়ে বলছি, ভাই আমার জানটা ভিক্ষা দে। এই ঘরে আগুন লাগাই দিছে, এই পাক ঘরে আবার আগুন লাগাই দিছে, পরে আমার পোলার গেছে গায়ে 3 পোলা, আমার 3 পোলা এহেন যাই এই মসজিদে যাই পলাইছে। আমি আল্লাহ ঢুকছি, আমার অপরাধ করে আল্লাহ বিচার করবো। আর এটা মনে নেই, ওরা এই জানলা দেয় মসজিদে, জানলা ভাঙ্গা এই সাথে টাটা মারে, ওই সাথে টাটা মারে, ওই সাথে টাটা মারে, বোম মাছে মসজিদে। বোম মারার পর আমার কান গুন তব্দ গেছে গা। আর চারিগুলো টেড়াগুলো মাছ আমার পিঠে তলাইলে যেতে টাটা মারা। এরপর গেটটা কুবাইয়া, গেটটা ভাঙ্গা, এরপর ঢুইকা আন্তা পাদা কুপস আছে আমার 2টা বাইরে। এরপর আমি ভিতরে ছিলাম, আমি ওই সাইডে যে নামাজ পড়লাম বড় হুজুরে, আমি ছিলাম ওটা ভিতরে, ওটা যায় আমার এই আন্তা কুবাইছে। আমরা আমাকে দাওয়াতে আছে এক দল, আমাদের সামনে যারা কুবাইয়া মারতে আছে এক দলে মসজিদে ঢুকা, তারা মসজিদের মাইক যা ক্ষমা চাইছে, যেন ভাই আমাদের ক্ষমা করে আমাদের আমরা ভিক্ষা দেয়, তারপর আমাদের ভিক্ষা জানাই। মাইরি হেলাইছে মানুষের টাকা পয়সা খাওয়াইয়া বিভিন্ন ধরনের জায়গাতে মানুষ আছে স্যার। আর হার পোলা ফান আসছিল, আর বোনের পোলা, আর পোলা ইচ্ছা মতন কুবাইছে। আমার ভাই মস্ত মজুর সব বাড়ি করে ফেলেছে কুবাইয়া। আমার ভাই, আমি সবার 3টা ভাই, তো আমি বড়। আমরা যেটা মারা আছে ওই ছোটো ভাই। আমার স্বামীর নাক বেছে এভাবে কোপ দিছে, আমার ছোট দেওয়ারের মাথা পুরো 2 ভাগ করে ফেলাইছে। 4 জন আছে আর আমি আছি, আমিও মরা। আমি 22 যারা জানেন, আমি জানতে পারি আমি 22 রয়েছি, আমি নিঃশ্বাস বন্ধ হয়ে গেছি। নিঃশ্বাস বন্ধ করে ওরা যাওয়ার আগে আমার নাকে হাত দিছে, এই মরা নি, সেটা আমি মরা। পরে কাউকে সব শেষ বাইরে, পরে আল্লাহ করে বাইরে গেছে গা। পরে আমি নিঃশ্বাস শাসি আমি, ভাই আমার বাঁচাও, কেউই নাই। পরে মারে ঢুকে পরে বাঁচাইছে মরে। আমাদের মই লাগে যে আমার হাতে সুরকি ঢুকাই দিছে, আমাদের পিঠেও কোপ দিছে, আমাদের এত সন্তান ওরা ওদেরকে দাওয়াইছে।
আমার 10 বছরের একটা বাচ্চা, ওরও মানে দাওয়াত করে খালে তো নামায় ফেলাইছে, ওরও মেয়েটা ফেলাইবে। আমাদের সন্তান মানে কোনো বংশ আমাদের রাখবে না। সবাই কমাইছে, সবাই সবাই ভাই এই সাইফুল ভাই বুকের উপর উঠা, ভাই বুকের উপর উঠা রক্ত মানে কোনো রক্ত আসলে এই কটাই মসজিদে ঢুকছিল, এই কটা সবাই মসজিদে ঢুকছিল। ওরা আবার আমাদের হামলা করবে, এখন আমাদের হুমকি দেয় ওরা। আমাদের কেউ না, আমরা 3টা মহিলা ছাড়া আমাদের আর কেউ নাই। আমার ভাসুর তো এখনো অবস্থা তো খারাপ, মৃত্যুর সাথে এখনো লড়াই করতে আছে। বালু নিয়ে এত দ্বন্দ্বের সুলুক সন্ধান করতে চায় এখন টিভি। শুরুটা ঢাকা থেকে। গাবতলী, কেরানীগঞ্জ, বিরুলিয়া, মোহাম্মদপুর, ডেমরা বালুর ব্যবসায়ীরা রাজধানীর বালুর চাহিদা পূরণ করে থাকে। ঢাকার বিরুলিয়া প্রতিদিন রাজধানীর বালুর চাহিদার একটি বড় অংশ পূরণ হয় এখান থেকে। এই যে ছোট্ট টিনের ঘরটি দেখছেন, এই ঘরে বসেই প্রতি রাতে লাখ লাখ টাকার বালু বিক্রি হয় এবং সেই বালু যায় বিভিন্ন জায়গায়। তবে এই বালু কি কাজে লাগে সেটা আমরা দেখাবো। এর আগে দেখিয়ে নিচ্ছি যে সরকারি জমিতে কিভাবে বালুর ব্যবসাটি হয়। আপনি কি এখানকার স্থানীয়? ছোট থেকে বড় স্থানীয় এলাকায়। আচ্ছা, এখানে তাহলে বালুর ব্যবসাটা কিভাবে হয়? বালুর ব্যবসা এটা টুকটা হলো ইনলিগেল। টুকটা হলো ইনলিগেল বলতে কি আপনার বোঝাই কিছু কিছু মাথা আছে না, ইনলিগেল কিছু মাথার হলে ব্যবসাটা চালায়। আগে থেকে ওরা তো চলে গেছে, এখন ওগর চলে যাওয়ার পরে এখন থাকলে ওগর জায়গায় যারা বিএনপি কোন যারা এই এলাকায় যে স্ট্যান্ড আছে, সিএনজি যে স্ট্যান্ড আছে, সিএনজি স্ট্যান্ডের আগে টাকা উঠাইতো যারা, এখন তারা টাকা উঠাইতে পারে না, কিন্তু গোপনে গোপনে ওরা ঠিকই টাকা উঠায়। ওরা আগে আপনার এই বিজনেসগুলো আপনার ধরে রাখছে। এখন তো দিনের বেলা দেখেন কেউই নেই, এখন কিন্তু কেউ নেই। রাত্রেবেলা দেখেন এই জায়গায় ট্রাক বইয়া গেছে। কিন্তু আমাদের একটু ঘুরে দেখাতে পারবেন? হ্যাঁ, পারবো না কাজগুলো আপনার চল উঠে। এই যে জায়গাগুলো আপনার সরকারি জায়গা, আপনি বালি ফেলাইছি, ট্রাক আসতেছে বালি বলে নিয়ে যাচ্ছে। এনে কেউ ভাড়াও লাগতেছে না, কেউ ইয়া লাগতেছে না, জাস্ট খালি বালুটা ট্রলার দিয়ে আনতেছি। বিআইডব্লিউটি এর জমিতে চুটিয়ে চলছে বালুর ব্যবসা। অবৈধ এই ব্যবসা চলে কিভাবে? না, আমার দর্শন 2 দিন কথা বলছেন, আমি প্রশ্ন করছি, উত্তর দিয়েছেন, আমি চলে গেছি। না, আমি তো আমার বসের কাছে আপনার নিয়ে যাবো না। মেইন যে হ্যাঁ দূরে আছে, কিন্তু যখন প্রফিট নেওয়ার সময় ঠিকই দূর থেকে প্রফিট নিতে আসে। যে আমাদের মতো কিছু কিছু লোকে যে দেখছেন একজন কাজে রাখছে, এরকম সব জায়গায় কম বেশি কাজে আছে। আর মেন কিছু কিছু লোকের কথা বলতে রাত্রে কথা বলা হবে, দিনের বেলা এইসব নাইলে মানে পাওয়াটা বড় মুশকিল হয়ে যায়। বোঝা গেল দাপট না থাকলে বালুর ব্যবসা করা যায় না। দাপট দেখাতে হলে থাকতে হয় রাজনীতির ছায়া। টাকার অঙ্কের উপর নির্ভর করে ছায়ার মানুষটা কখনো কখনো আলোতে দেখা দেয়। আমরা ছায়া হয়ে থাকা ব্যক্তিদের আলোতে আনতে চাই। তুরাগ নদী, বালু আনলোড করা হচ্ছে একটি বালখেট থেকে। পায়ে হেঁটে যাওয়ার কোনো উপায় নেই সেখানে, প্রয়োজন নৌকার। জেলে পরিবারের একটি ছোট নৌকা ভাড়া করি আমরা। আনলোড ড্রেজার চলছে। এই ড্রেজার দিয়ে বালখেট থেকে বালু ইয়ার্ডে তোলে ব্যবসায়ীরা। বালু উত্তোলন থেকে ইয়ার্ডে পৌঁছানো পর্যন্ত একটি বড় কর্মযজ্ঞ। ধাপে ধাপে অর্ধ শতাধিক মানুষের হাত বদলে নদীর বালু দেখা পায় তার গন্তব্যের। বালু আসে কোন জায়গা থেকে? এই বালু আসে মনে হয় আপনার ইলিশা থেকে, দোয়াশানি থেকে, অনেক জায়গা থেকে আসে। এই বালখেটটি শরীয়তপুরের নড়িয়া উপজেলার পদ্মা নদী থেকে বালু নিয়ে এসেছে।
পদ্মা নদীর বালুমহলের ইজারা কে দিল তার আগে খেটে খাওয়া এই মানুষগুলোর গল্প একটু শুনে আসি। রাতে তো চালানি যায় না, দিনও ঝামেলা, পুলিশে ঝামেলা কর বউ। আজকাল তো মোবাইলের যুগ, কেউটা ক্যামেরা করে আলাই কি করে আলাই চুপে চাপে তল বাইতে নেয় টাকা। মামলা দেবে, একটা মিথ্যাবাদী আরাম করে মামলা দেবে, কাগজ নাই ওইয়া নাই এই নাই, চুপে চাপে আইয়া 8টা হান দাইয়া দেয় পিছনের দিকে দিয়ে লইয়া যায়। কিছুদিন আগে আমরা জেল কেটেছি বুঝলো, রাত্রে যা স্যাঙ্কার করে শুয়ে রয়েছি, রেজিস্টার আইয়া দরজা খোলে, রেজিস্টার আইছে যখন দরজা তো খোলাই দরকার, দরজা খুললে কয় আপনার কথাবার্তা আছে, থানায় নিয়ে আটকাই রাখছে, আটকাই নাকি আমরা চুরি করে বালি এই জন্য নিয়ে আমার 4 মাসের মামলা দিয়ে দেবে, এই সাজা দিয়ে দেবে। চুরি করে আপনি তো বালির কেউ না, শুধু আমার কোনো না, আর এই জন্য আমরা 4 মাসের আপনিও কেন জেল খাটতে হলো এই শ্রমিকদের, তার পেছনে চাঁদার অঙ্ক। আমাকে এই সমস্যা সেই সমস্যা বুঝে মনে করেন 4,000, 5,000, 10,000 এরকম করে নেয়, নিলে গিয়ে আমরা দেখিয়া যাতে আমরা মামলাটা না খাই। আমরা তো আমাকে মুহূর্তে মামলা দিতে। মানে আপনাদের নদীর সবচেয়ে বড় ডিস্টার্ব মামলা, তাহলে এটা রেজিস্ট্রেশন করাচ্ছেন না কেন? হ্যাঁ, রেজিস্ট্রেশন আমার রেজিস্ট্রেশন করা। নদীর রাজা নৌ পুলিশ, তাদের রাজত্বে চলতে হলে দিতে হবে টাকা। কোন কোন পথে? নৈরিয়া আছে পুলিশ একটা, মোহনপুর, গজারিয়া, শম্পুপুরা, তারপর আছে মুক্তারপুর, বক্তবলি, তারপর ফতুল্লা, পাগলা, তারপর আছে ওই বসিলা, গাবতলি, এই স্থানে আছে। পুলিশ বিরুলিয়ার নৌ পুলিশ ফাঁড়ি, আমরা একটু ফলো করতে চাই তাদের। নৌ পুলিশ ফাঁড়ির ভেতর থেকে বের হয়ে দুজনকে হেঁটে একটি ট্রলারে উঠতে দেখা গেল। এই 2 ব্যক্তির কি কাজ দেখতে চায় টিম। এখন অপেক্ষা বালখেটের জন্য। কিছুক্ষণ পর দেখা পেয়েই ছুটে গেল ট্রলারটি। দূর থেকে ক্যামেরায় ধরা পড়ে টাকা নেওয়ার দৃশ্য। আমরা ট্রলারে থাকা ব্যক্তিদের সাথে কথা বলতে চাই। তুরাগ নদীতে নৌ পুলিশের টাকা নেওয়ার ঘটনা ওপেন সিক্রেট। সিনিয়র অফিসার কি আছে? সিনিয়র অফিসার তো শুক্রবার কেউ থাকে না? থাকে, সবাই থাকে, নামাজে গেছে। পুলিশ ফাঁড়িতে গিয়ে দেখতে চাই কারা টাকা নিচ্ছে নৌ পুলিশের নামে। এটা কি ফাঁড়ি না? থাকার জায়গাও একসাথে। কেউ চেনেন না এই 2 ব্যক্তিকে। ঊর্ধ্বতন কর্মকর্তা কেউ নেই এখানে, করতে হবে অপেক্ষা। অপেক্ষার পালা শেষ হতে ফাঁড়িটির ইনচার্জের ফোন। হ্যাঁ, ফাঁড়িতে আছেন? ওসি সাহেব আসছেন? একটু দেখা তো আসতো। এরা কারা আপনাদের নাম বলে আপনার থানার ফাঁড়ির ঠিক সামনে থেকে টাকা নেয়, টাকা তোলে? এরা কারা আপনি জানেন না? মানে প্রত্যেকটা বলগেট থেকে যেগুলা এই জায়গা থেকে ক্রস করে যায়, এই জায়গা থেকে এই পর্যন্ত সব বলগেট থেকে টাকা তোলে, আপনি কিছুই জানেন না? আপনার দায়িত্বটা কি আসলে? টাকা তোলে না মানে আপনার দায়িত্ব কি? আমাদের যখন অভিযান থাকে আমরা তো অভিযানে নিয়মিতই আমরা। আপনি এ বিষয়ে কিছু জানেন না? কেউ টাকা তোলে না? না। ওকে, ঠিক আছে, বসেন। ওকে, এইটুকুই। না বসেন। চা খাবো না? আরে চা খাবো না, পরে আরেক সময় আসবো, পরে আবার আসবো।
আবারও একটি ফিরতে চাই নড়িয়া থেকে আসা সেই বালখেটে। পদ্মা নদীর বালুর ইজারা তো বন্ধ, তাহলে কিভাবে বালু আসে সেখান থেকে? সবাই রাজনীতি করে আঙ্কেল, যারা এই বালু সব রাজনীতি ছাড়া কোনো কথা নেই, এরা সবাই রাজনীতি করে। আঙ্কেল আমাকে একটা নাম্বার দেন তো, আমরা একটু বালু কিনি। একদম মেইন যে মানে ওই ইটি না, অফিসের নাম্বার। হ্যাঁ অফিসের অপর বালু মহলে। বালু মহলে এটার মালিক কে? ওরাই মতিন কাজী। মতিন কাজী আর হরজত নিয়ে আছে। হরজত আর অন্য আছে শরীয়তপুরে, একদম শরীয়তপুরে মেম্বার, ডিএমবি নেতা, এর নাম জানি না, মেম্বার জানি। পাওয়া গেল দুই ব্যক্তির নাম, হজরত ও কাজী মতিন। যেতে হবে নড়িয়া পদ্মা নদীর মাঝে। আরেকটি বালখেট লাল বালু নিয়ে এসেছে। নৌ পুলিশকে পদে পদে টাকা গুনে ঢাকায় আসতে হয়েছে তাদেরও। প্রায় ৩০-৩৫ হাজার টাকা খরচ আছে লাইন খরচ। সিলেট কোম্পানিগঞ্জ ইজলা আছে না, ইজলা ৪০০ টাকা নেয়, ৪০০, ৩০০, ৪০০, ৩০০ ইজলায়। সদরঘাট থেকে যে আসছেন এতে টাকা দেওয়া লাগে না? দেওয়া লাগে। কয় টাকা করে? ৫০০ করে বলেছে না। বিডব্লিউ মানে? বিডব্লিউ সরকারিতে বিডব্লিউটাই ডাক দেয়। বিডব্লিউটিএ বিডব্লিউ মানে আপনি এই ৮০০০ টাকা বিডব্লিউটিএ নিছে আপনাদের কাছ থেকে? মানে এটা নিচে কোন জায়গা থেকে নিচে? সাতক মন্দিলা পৌরসভা হইলো ৫০০ টাকা। পৌরসভা এটা কোন পৌরসভা? এটা সাতক পৌরসভা। সাতক পৌরসভা। এখান থেকে জানা গেল সিলেটের কোম্পানিগঞ্জের কাটাগাং থেকে কিভাবে এই যে লাল সিলেট সেন্ট ঢাকায় আসে এবং কোন কোন পথ ধরে আসে, কত টাকা কাকে দিতে হয়। এরপর আমরা দেখব সিলেটের কোম্পানিগঞ্জে আসলে কিভাবে কাটাগাং থেকে বালি ওঠে এবং কার কার পকেটে টাকার ভাগ যায়। সিলেটে যাওয়ার আগে আমরা দেখে নিতে চাই ঢাকায় আর কোন কোন স্থান থেকে বালু আসে। সিরাজগঞ্জ, পঞ্চগড়, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা বালু রাজধানীর বালুর চাহিদা পূরণ করে। প্রতিটি এলাকায় রাজনৈতিক বলয়ে গড়ে ওঠা বালু মাফিয়া সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে সব। এদিকে আইনম্যান এটা মানে না, অনেক ক্ষমতা পাইছেন আপনি, ক্ষমতার বল দেয়া কাটতেছেন, দিচ্ছেন কিছু দেশের সর্দান প্রধান চেয়ারম্যান মেম্বার লইয়া খাইতেছে। ওদিকে ওইগুলো বেশি হয়। কোটি কোটি টাকার খেলা, ১ টাকার ২ টাকার খেলা না, এটা কোটি কোটি টাকার খেলা। আপনারা মারে লইব, আমারে মারে লইব, তোকে দ্বিধা করতে না, শেষ। স্থানীয় রাজনীতিবিদ, প্রশাসন, নৌ পুলিশের যৌথ সিন্ডিকেটের মোড়ক উন্মোচন করব। কেঁচো খুঁড়তে টিম বের করবে বালুর হোয়াইট গোল্ড হয়ে ওঠার গল্প। রাতের অন্ধকারে বেকু দিয়ে কাজ করে, কোনো লোক আসে না, শুধু বেকুর ড্রাইভার থাকে আর বা বল গেটের লোক থাকে, আর কোনো লোক সামনে ফেজ হয় না, বালু ফালাই দিতেছে। কি করবো রাত্রে? কিছু করার নাই। মানে যেই পরিস্থিতি আমাদের এলাকার বা আমাদের সব জায়গার যে পরিস্থিতি এখন, বললে ঝামেলা, এটা কিছু বললে ঝামেলা, এটা কিছু বললে ঝামেলা, এটা কিছু বললে ঝামেলা, বাড়ির মধ্যে হামলা করবো, এটা করবো, এটা করবো, তো এই কিছু তো কেউ চায় না, ঠিক না? ঢাকা থেকে পাওয়া তথ্য অনুযায়ী বালু উত্তোলনের স্থানগুলোতে যেতে চায় এখন টিভি। এবার ঢালাই কাজে ব্যবহার করা লাল বালুর স্বর্গরাজ্য সিলেট থেকে ঘুরে আসা যাক। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার সহ বিভাগের ৪ জেলায় ৮৯টি বালুমহল রয়েছে। ইজারার যোগ্য রয়েছে ৫৪টি। তার মধ্যে পরিবেশ সংকটাপন্ন এলাকা হিসেবে স্থায়ী ২টি সহ মামলা জটিলতায় ইজারা বন্ধ রয়েছে ৩৪টি বালুমহলের। কিন্তু কাগজে কলমে বন্ধ থাকলেও থেমে নেই বালু উত্তোলন। সিলেট ডিসি অফিস থেকে লিজ দেওয়া হয় অন্যান্য নদী ইতে, দেখা গেছে এটা ওই যে বরগাং, চারেখাটা বা ওই নন্দীরগাঁও ওইদিকে ইগুলা, কিন্তু ওই লিজ দিয়ে এরা এখান থেকেও বালুগুলা নিয়ে যায়, কিন্তু এখানে প্রশাসন টোটালি নীরব ভূমিকা পালন করে। আমরা দেনে
তারা আপত্তি করি এর কারণে এই বালুক নিয়ে দিতে বালুক তুলতে দেই না নিষেধ দেই করি তারা আমরা লগে অত্যাচার করতে চাই আমরা বাড়ি করে উঠে যাই গিয়া পাড়ের মধ্যে ডেজার মেশিন লাগাইছে পরে আমি গিয়া বাধা দেওয়াতে গিয়া 20-25 জনে এই আমার মারপিট করছে হসপিটালে 2 বার পাঠাইছে আমাদের কোনো কিছু কেউ এর প্রতিবাদ করলে কয় গুলি করব হ্যাঁ পিস্তলও এর পিস্তলও আছে অনেক ভয় দেখায় বাড়ি ঘর আছি এটারে কিছু টাকা দিয়া কেউ না দিয়া ভাঙ্গিয়া লইয়া গেছে সবাই জানে হইলে কয় না ডরাইয়া সিলেট অঞ্চলের অসংখ্য পরিবার ঘরবাড়ি নিঃস্ব হয়েছে বালু উত্তোলনের কারণে। অনেক ব্রিজের পাশে থেকে সড়কের পাশে মসজিদের পাশে বা স্থাপনা বা রাস্তা নদীর পাশ দিয়ে একটা মহাসড়ক গেছে বা স্থানীয় সড়ক গেছে, সেই সড়কটা দেখা যায় যে ভেঙে পড়ার উপক্রম হচ্ছে শুধুমাত্র বালু উত্তোলনের কারণে। এখানে কিন্তু আমি স্পষ্টভাবে বলবো যে আসলে রাজনৈতিক ছত্রছায়ায় কিন্তু এই কাজগুলো হয় এবং যখনই যে দল ক্ষমতায় থাকেন কিংবা পেশি শক্তিতে বলীয়ান থাকেন তারাই কিন্তু এই কাজটুকু করেন কিংবা যারা করেন তাদের ছত্রছায়া থেকেই করেন। চেষ্টা করছি অন্ততপক্ষে সিলেটে যেন সিলেট টোটাল বিভাগে যেন আমাদের বালুমহালগুলোতে কোনো অবস্থাতেই যেন আইডেন্টিফাইড লোক যেন বালু তুলতে না পারে, আমাদের নির্ধারিত এরিয়ার বাইরে যেন কেউ বালু তুলতে না পারে, আর যেগুলো আমরা ইজারা হয় নাই সেটাতে যেন কেউ বালু তুলতে না পারে। বালু সিন্ডিকেটের দাপটে টালমাটাল ময়মনসিংহ। এখানে প্রতিদিন ভোর থেকে দুপুর পর্যন্ত চলে বালু উত্তোলন। এদিকে নদীর বালু ছাড়াও ব্যক্তি মালিকানাধীন চর ও ফসলি জমির বালু কেটেও নিয়ে যাচ্ছে প্রভাবশালীরা। স্থানীয়রা বাধা দিলেও কোনো কাজ হয় না। ব্রহ্মপুত্র নদের বালুমহাল ইজারা না থাকলেও খননের বালু নিলামে বিক্রি করে জেলা ও উপজেলা প্রশাসন। ড্রেজার দিয়ে চলছে বালু লুটের মহোৎসব। দোয়াই দিয়ে চাঁদাবাজি করে, কেউ উপদেষ্টার দোয়াই দিতেছে, কেউ মুখ নেতার দোয়াই দিতেছে, দিয়া 4-5 জন লোক একটা সিন্ডিকেটে এই চাঁদাবাজিটা করতেছে। মানে আমার মারতে গেছে, পর আমার ফেরানোর জন্য যারা 2-3 গেছে ওনারা মেরে গেছে। ওনারা একজনের অবস্থা হইলো এখনো গুরুতর, এদিক দিয়ে মানে যে রড পড়া। লক্ষ লক্ষ টাকার একটা সিন্ডিকেট হয়, লক্ষ লক্ষ টাকার সিন্ডিকেটের একটা অংশ প্রশাসনের হাতে যায়। অনেক বৃহৎ একটি জায়গা জুড়ে নদীটা, সো বিভিন্ন জায়গায় হচ্ছে আর গভীর রাতে অথবা বিভিন্ন সময় হচ্ছে এই অপকর্মগুলো চলে থাকে। নদীর তলায় পুকুর হয়েছে এবং পুকুরে পাড়গুলো দেখেন টিলার মতো পাহাড়ের মতো হয়ে আছে সমস্ত নদী জুড়ে। একটা নদীটাকে এক কথা ধ্বংস করা হয়েছে। এত অনিয়মের পরও ময়মনসিংহের জেলা প্রশাসক মনে করছেন বালু বিক্রিতে শৃঙ্খলা ফিরেছে। দেখেন, জেলা প্রশাসনের তো অনেক কাজ, উপজেলা প্রশাসনের দৈনন্দিন তাদের অনেক কার্যতালিকা, অনেক ধরনের কার্যক্রম থাকে। আমরা যদি সারাক্ষণ যদি বালু নিয়েই যদি বসে থাকি তাহলে আমাদের আর অন্যান্য কার্যক্রম কিন্তু কোনো কিছু সুচারুরূপে সম্পন্ন করা সম্ভব হবে না। যখন ওরা খবর পায় ওদের বিভিন্ন জায়গায় লোক লাগানো থাকে, তো ওইখানে যেতে যেতে তার আগেও তারা ওখান থেকে সরে পড়ে, যে কারণে আসলে ধরাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। মানে ওই স্পটে গিয়ে ওই মোবাইল কোর্টের মাধ্যমে ওটা ধরা সবসময় সম্ভব হয় না, যে কারণে ওরা পার হয়ে যাচ্ছে। এলাকা ভেদে আলাদা সিন্ডিকেট, টাকার ভাগ চায় আলাদা আলাদা পকেটেও। সব পকেটের হিসেব নিকেশ আমরা হয়তো করতে পারবো না, তবুও ঢাকা থেকে পাওয়া 2টি নাম কাজী মতিন ও হজরতের খোঁজে আমরা যেতে চাই শরীয়তপুর। পদ্মা নদী, দোকান গেছে খালি
কত মানুষের জীবনের শেষ সম্বলটুকু এই নদী কেড়ে নিয়েছে তার হিসেব করা কঠিন। দয়ামায়ে নেই বলে সর্বনাশা পদ্মা নামেই সবাই চেনে এই নদীকে। সর্বনাশা পদ্মা নদীর হাত থেকে ভিটামাটি রক্ষায় পানি উন্নয়ন বোর্ড ১৩০০ কোটির বেশি টাকা খরচ করে নদী রক্ষা বাঁধ তৈরি করেছে বছর ২ আগে। প্রায় ৫০০ কোটি টাকা ড্রেজিং করে পানির গতিপথ নির্ধারণ করে দেয় পানি উন্নয়ন বোর্ড। আনুষ্ঠানিক চিঠি দিয়ে বন্ধ করে দেয় সব ধরনের ড্রেজিং কার্যক্রম। ৫ আগস্টের পর কোনো অনুমতি ছাড়াই বালু উত্তোলন শুরু করে প্রভাবশালীরা। সে সময় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চিঠি দিয়ে ড্রেজিং বন্ধ করার অনুরোধ জানায় পানি উন্নয়ন বোর্ড। বালুমহলের ইজারা না দেওয়ারও অনুরোধ জানানো হয়। সে সময় প্রথমেই পানি উন্নয়ন বোর্ডের কাছে জানতে চাই চিঠি নিয়ে। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আপনারা একটা চিঠি পাঠিয়েছিলেন 10/2025 সালে। আচ্ছা, আমাদের এইখানে মূলত যেহেতু আমাদের এখানে একটা নদীর তীর সংরক্ষণ কাজ যেহেতু আমাদের বাস্তবায়িত হয়েছে এবং যেটা পুরা নড়িয়াবাসীরই একটা সম্পদ, এইখানের অবৈধভাবে বা মানে নিয়মের বাইরে থেকে যদি কোনো ধরনের ড্রেজিং করা হয় তাহলে সেই জায়গায় কি ধরনের সমস্যা হতে পারে আমরা শুধুমাত্র ওই পয়েন্ট অফ ভিউ থেকে আগের থেকে একটু সতর্কমূলকভাবেই আমরা একটা চিঠি দিয়েছি আর কি। বাংলা বছরের শুরুতে ড্রেজিং করা বালু নিলাম ডাকে উপজেলা নির্বাহী অফিসার। তানিম তাহান কনস্ট্রাকশন নামে একটি কোম্পানি 48 পয়সা প্রতি বর্গফুট দরে 10 কোটি সিএফটি বালু কিনে নেয়, দাম 4,80,00,000 টাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলামের কাগজ হাতে নিয়ে বালু বিক্রি শুরু করে প্রতিষ্ঠানটি। নির্ধারিত স্থানে বালু না তুলে নদী থেকে বালু তোলা শুরু করে তারা। প্রতিবাদ শুরু করে স্থানীয়রা। 5 আগস্ট পর্যন্ত বন্ধ হয় না বালু, তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা না হোক। 1300 কোটি টাকা খরচ করে যে বাঁধ করছে, বাঁধটা সম্পূর্ণরূপে পানিতে বিলীন হয়ে নদী গর্ভে বিলীন হয়ে যাবে। পদ্মা নদীর ভাঙনের ফলে হাজার হাজার পরিবার গৃহহীন হয়ে পড়েছে। আমাদের অনেক ঘর নাই, জমি নেই। আমরা নড়িয়াবাসী নদীতে ডুবে মরুম, এটা আমরা চাই না। 24 ঘন্টার মধ্যে এই বালিকাটা বন্ধ করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা থাকায় সমগ্র নড়িয়া পৌর এলাকায় সাধারণ মানুষের প্রতিবাদের মুখে এলাকায় 144 ধারা জারি করে প্রশাসন। পরে জেলা প্রশাসকের আশ্বাসে থেমে যায় সব আন্দোলন। ডিসি মহোদয় সাহেব বলছেন যে 1,500 মুক্ত পদ্মা নদী আমরা কইরা দিম, 1,500 থাকবো না। এই যে 1,500 মুক্ত পদ্মা নদী কইরা দিব, এই আশা নিয়েই আমরা এই পর্যন্ত অপেক্ষা আছি। এখন 1,500 চলমান আছে। ডিসি সাহেবের কথা, এই পর্যন্ত একটা সেকেন্ডের জন্য 1,500 বন্ধ হয়নি। পদ্মা নদী যদি একটি কাটার চলে, একটি কাটারে প্রতিদিন অনৈতিকভাবে অন্তত 3 লক্ষ টাকা থেকে 4 লক্ষ টাকা পর্যন্ত তারা সেখান থেকে আয় করতে পারেন। তো মনে করেন এর মধ্যে 30 থেকে 40-50টি কাটার পর্যন্ত চলছে, এটা আপনারাও দেখেছেন। যে 3 লক্ষ টাকা করেও মনে করেন একটা কাটার মাটি কাটা হয়, তাহলে প্রতিদিন 1.5 কোটি টাকা। যদি অবস্থা চলমান থাকে, আমি হলফ করে বলতে পারি আমাদের বেরিবাদরা থাকবে না। আন্দোলন তো বন্ধ হয়েছে, পদ্মা নদী থেকে বালু কাটা কতটুকু বন্ধ হলো? গন্তব্য পদ্মা নদীর নড়িয়া প্রান্তর। খবর নিতে হবে ঢাকা থেকে পাওয়া দুটি নাম, হজরত ও কাজী মতিনের। দিনের বেলায় চলছে বালু উত্তোলন, অথচ তীরে থাকা ড্রেজিংয়ের বালু নেয়ার কথা ছিল তাদের। নদীর মধ্যে থাকা একটি ড্রেজারে যেতে চাই আমরা। এখন আমরা রয়েছি নড়িয়ায়। এখানে কিভাবে বালু কাটে এবং কিভাবে অবৈধভাবে বালু উত্তোলন করে সেই বিষয়টা আপনাদের সামনে দেখাবো। আমরা একটি ড্রেজার মেশিন দেখছি এবং এই ড্রেজার মেশিন থেকে নদীর ভেতরের যেই বালু সেটি কেটে উঠছে, অথচ বালু কাটার কথা ছিল আমার পেছনে যে বালুর স্তূপ রয়েছে সেটি। পুলিশ প্রশাসন এসে ডিস্টার্ব করে না? না, মানে কেউ এসে ডিস্টার্ব করে? এই বালিটা অবৈধভাবে কাটতেছেন না? এটা বলে বৈধ বলে, কাগজ আছে। কাগজ তো ওই উপর দিয়ে কাইটা আনার, এই কাগজ তাও যায় না, সব আমরা জানি না। কাটার কথা নেই, নিজে কাটতে বললাম, নিজে কাটতে
এই থেকে 300 মিটার জায়গা হ্যাঁ। এই যে ছোট একটা না হ্যাঁ এইটা জায়গা নিলাম দেওয়া এই যে লাল থেকে 300 মিটার। হ্যাঁ এখন যখনই আমরা মনে করেন আপনার তদন্তে আসবো হ্যাঁ আমরা তো মাটি তো রয়ে গেছে এই যে লাল ফ্ল্যাগ গাড়া এই দেখেন লাল ফ্ল্যাগ গাড়া এই যে ভিডিওটা নেন এখানে নেন এটা নেন এটা দরকার আছে এই যে লাল ফ্ল্যাগ ওরা কি করবে আমরা যখন চাপ দেবো হ্যাঁ চাপ দেবো তখন তো ভাই আমার মাটি তো রয়ে গেছে যা তিন বছর তো রয়ে গেছে কিন্তু মাটি তো ওইখান থেকে কাটি কাটি ও সালা বানাই ফেলাইছে মানে নিচ দিয়া কাইটা। ও আচ্ছা ওই জায়গায় যেটা কাটছে ওই লাল ফ্ল্যাগ বইতো না আর নিজেরা একটা বসে নিছে। দূর থেকেই বোঝা যাচ্ছে আমাদের অনুসরণ করছে দুটি স্পিড বোট ও দুটি ট্রলার। এক একটি বালখেটের টোকেন দিচ্ছে তারা। আমরা তাদের সাথে বিরোধে না জড়িয়ে একটু গল্প করতে চাই। এটা কার কার বালিটা কাটার লিস্ট কার নামে? ওই অনুযায়ী কথা কোন কই বলে ওই যে আপনার সাথে একটু কথা কই। আপনি ভাই আজকে আইছে ওরা আমি কইতে পারবো না আপনি কইতে পারেন না মানে এই ডাক রাখছে কে? রয়্যাল মাঝি। রয়্যাল মাঝি কে? রয়্যাল নড়িয়াবাড়ি। সে কোন দলের? বিএনপি জেলা যারা বিএনপি মানুষ উপজেলা বিএনপি সেক্রেটারি। কাজী মতিন কে? কাজী মতিন মোহনপুরের মতলবের। বালু তো কাটার কথা ওই উপর দিয়ে, তাহলে নিচ দিয়ে কাটেন কেন? ওই একটা বেকু ফালাইতেছে দেখতেছেন? হ্যাঁ এই যে ড্রেজারগুলো এইগুলা কেন হ্যাঁ চলে না? কোনোটা ডিস্টার্ব আছে, কোনোটা তেল নাই, কোনোটা এটা তো মেশিনের জিনিস আপনার ডিস্টার্ব বেশিরভাগ। মালিকের নাম কি? হ্যাঁ হরজত ভাই। সে তো এইগুলো সব নিছে না? সবাই মানে আপনার এই সিন্ডিকেটে। হ্যাঁ সিন্ডিকেটই আছে। সিন্ডিকেটের আছে না? আপনার তো কাটতে হবে উপর থেকে, নিতে হবে বালি। তো এইটা কীভাবে কাটেন? এই যে সবাই পাঠায় তো কাটেন, মানে সবাই পাঠায় কাটে, এই জন্য আপনিও কাটেন না? পাঠায় মানে এই আপনার এই যে বেকু আনছে না, বেকুটা আনছে মানে এই বেকুর বালু বলগাড়ে লয় না, গোড়ে লয় না। গোড়ে না লওয়ার কারণে এই ড্রেজিং দিয়ে মানে হেরাই হরজত সাহেবের বাড়ি কই? চাঁদপুরে না? এই ড্রেজার যা আছে সব হরজতের না? উনি নাকি 35 কোটি টাকা দিয়ে সব নিচ্ছে। মানে ডাকে হ্যাঁ সিন্ডিকেটে পার্টনার আছে। জানা গেল তাহিন ও তাহান কনস্ট্রাকশনের মালিক রয়্যাল মাঝি। একটি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি। আমরা দেখা করতে চাই রয়্যাল মাঝির সাথে, জানতে চাই কার অনুমতি নিয়ে তিনি পদ্মা নদীর বালি কাটলেন। রয়্যাল ভাই সালাম আলাইকুম। আপনি কি আপনার অফিসে আছেন? আমি ঢাকায় চলে আসবো। আপনি ঢাকায় বললে গাড়ি নিয়ে যাচ্ছি, আমি ঢাকায় কাজ সেরে আমি যতটা প্রিয় আমার ফিরে আসবো। আজকে ফিরে আসবেন? হ্যাঁ আজকে ফিরে আসবো। আমাদের প্রায় 16 ঘন্টা অপেক্ষা করতে হবে রয়্যাল মাঝির জন্য। অপেক্ষার পালা শেষ হওয়ার আগেই পানি উন্নয়ন বোর্ডের আরেকটি চিঠি আমাদের হাতে আসলো। ড্রেজিংয়ের বালি নিলামের ঠিক 29 দিন পর উপজেলা প্রশাসনকে চিঠি দেয় শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী সজল পারভেজ। দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধের অনুরোধ জানান তারা। শুধু চিঠি দিয়েই কেন চুপ পানি উন্নয়ন বোর্ড? তাদের দায়িত্ব কতটুকু? এইটা টোটালি কাজটা করবে হচ্ছে যেই টিমটা, যে কমিটিটা করা হয়েছে, সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে সেই কমিটির মনিটরিং এবং পরিমাপ সব কিছু। পানি উন্নয়ন বোর্ড এখানে এককভাবে তার কোনো হচ্ছে এখানে কোনো ধরনের ভূমিকা নেই। ভাই সালাম আলাইকুম। কেমন আছেন? ভালো আছে?
অপেক্ষা নড়িয়া বাজারে। অবশেষে দেখা পাওয়া গেল রয়্যাল মাছির। বিদ্যুৎ বিভ্রাটের কারণে চায়ের দোকানে নিয়ে গেলেন আমাদের। এখানে এসে বোঝা গেল হজরত ও কাজী মতিন তার হয়েই ড্রেজিং করে পদ্মা নদী থেকে বালু কাটে। মানে আপনি তো হজরত আর হলে যে মতিন কাজিমকে দিয়ে দিচ্ছেন কত করে? 36 কোটি টাকা দিচ্ছেন না? এটা মতিন কাজী মূলত মতিন কাজী সহ আরও আছে, এরা এটা কাটতেছে। হজরত মতিন কাজী আরেকজনকে, মানে এরা তিনজন তো আপনার কাছ দিয়ে কিনে নিছে নাকি? মানে সাবের সব কিনে নিছে? সাব বলতে তারা মানে কাটতেছে, মানে আপনি ড্রেজিংটা তারা করতেছে। ড্রেজিংটা আপনারা করতেছে। ড্রেজিংয়ে আপনার যে চুক্তিপত্র, সেই চুক্তিপত্র অনুযায়ী কি আছে? পানির নিচে তারা কিভাবে ড্রেজিং করছে নদীর মধ্যে, এটার অনুমতি কিভাবে তারা পেলো অথবা আপনি কিভাবে পেলেন? নিচে বলতে শুনেন, আপনি এই বালি সরানোর কায়দা কি বলেন? কিনছেন উপরেরটা, আপনি তো পানির নিচেরটা কেনেন নাই। আপনি পানির নিচেরটা কিনছেন? নিচেরটা মানে এখন ওই ড্রেজারটা কাটতে গেলে নিচেতে কিছু অংশ যাবে। এটা ভাই আমাদের মানে আমরা যেভাবে মানে আপনার যেই টেন্ডার তারা দিচ্ছে বালি অপসারণের জন্য, অপসারণ করতে গেলে এইভাবে কাটতে হবে, এছাড়া কোনো উপায় নেই, নো ওয়ে। তারা যে একটা হিসাব দিল যে 50 থেকে 60টা ড্রেজার যদি পার ডে 60টা চলে না, কয়টা চলে? মানে কন্টিনিউ 20টা 25টা 27টা 20-30টা। মানে আপনারা নাকি সব প্যাকড হয়ে গেছেন, মানে কোনো টেন্ডার ছাড়া এটা নিয়ে নিলেন? না না, 3টা ইস্যু করে আর কোনো পত্রিকার বিজ্ঞপ্তি নাই, কিছু নাই, নিকো করে নাকি এটা বলতেছে? না, ওই এটা তো টেন্ডার, ওপেন টেন্ডার হয়েছে, ওপেন টেন্ডার হয়েছে। ওপেন টেন্ডার শিডিউল পড়ছে কয়টা? 3টা, 3 জন গেছিল ব্যক্তি, এছাড়া তো আর কেউ যায় নাই। তো পত্রিকায় বিজ্ঞপ্তি আসছিল? হ্যাঁ হ্যাঁ, পত্রিকা বিজ্ঞপ্তি আসছে। আপনার কাছে বিজ্ঞপ্তি আসছে? নোটিশ পেয়েছি। নোটিশ কি হাতে হাতে দিছে? হাতে হাতে কেন? শুনলাম যে মানে আপনার শুধু লাইসেন্স, কিন্তু আপনার আসলে মূল কাজ না। মূল কাজ নাকি কিরণ ভাই? কিরণ ভাই ফাইন্যান্স করছে। ফাইন্যান্স করছে, মানে কিরণ ভাই এখানে ফাইন্যান্স করছে। জানা গেল শরীয়তপুর জেলার একটি রাজনৈতিক দলের সভাপতি টাকা দিয়েছেন ড্রেজিংয়ের বালু কেনার জন্য। টিম এখন দেখা করবে কিরণের সাথে। তার আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে দেখা করতে চাই। প্রথমে পানি উন্নয়ন বোর্ডের চিঠি নিয়ে জানতে চাই তিনি পেয়েছেন কিনা। আচ্ছা ভাই, আপনি পানি উন্নয়ন বোর্ডের এই টাইপের কোনো চিঠি পেয়েছিলেন? আমার কাছে এরকম একটা ইয়ে দিয়েছিল তো আগস্টে, এই সময় তো আমি ছিলাম না। এই চিঠিটা কোথায় কখন কোন অবস্থায় আছে না? আগস্টে না, এইটা আপনাদের মানে টেন্ডার দেওয়ার 10 দিন পরেও একটা দিয়েছে অবশ্যই। আচ্ছা, এটা মনে হয় দেখে থাকতে পারি আমি। এটা মনে হয় আসার কথা চিঠিটা থেকে। 10/4/2025 সালে দিয়েছে। আপনারা যেদিন 6 তারিখে টেন্ডার দিয়েছেন তার 4 দিন পরে নিচ্ছে। তো সব নদীর নিচের, না না, নদীর নিচের মাটি নিচ্ছে না, এটাও অমূলক আমার কাছে মনে হচ্ছে যে নদীর মাটি নিচের মাটি নিচ্ছে না। আমরা বলেছি যে এক্সকাভেটর দিয়ে যে উত্তোলিত মাটিটা যেটা দিচ্ছে সেটা কিন্তু সে এদিকে দিচ্ছে। কিভাবে দিচ্ছে? এক্সকাভেটর দেখেন নাই আপনারা ওখানে কি? এক্সকাভেটর আজকে আমার সাথে যাবেন বিকেলে, কালকে তো দেখলাম বসে আছে সবগুলো। টেন্ডার প্রক্রিয়া কি 3টা শিডিউল শুধুমাত্র নিয়ে তারপরে করেছেন? বাইরের কোনো মানুষ এই টেন্ডারের শিডিউল সাবমিট করতে পারে না, এই কথাটা কতটুকু যৌক্তিক তা আমি জানি না, কিন্তু এটা তো ওপেন ফর অল ছিল, সবার জন্যই ছিল। এখন যদি ছিল এটা পত্রিকায় দেওয়া হয় নাই, কিন্তু আমরা নোটিশ ছাড়া আপনি এত বড় একটা কাজ যথাযথ জায়গায় আমরা নোটিশ দিয়েছি। ভাই, আপনার তো পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার কথা ছিল না? এটা আমাদের স্পটে ড্রেস ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এটা তো অবশ্যই ম্যান্ডেটরি। যে দাবি যদি 1000 বা 1100 কোটি টাকার যে বাঁধ, এটি তো কোনো মতে নষ্ট হতে দেওয়া হবে না। আমরা মূলত বাঁধটা রক্ষার জন্যই কিন্তু মাটিটা অপসারণের উদ্যোগ নিয়েছি। নদীর দায়িত্ব পানি উন্নয়ন বোর্ডের নয়, তাদের দায়িত্ব বাঁধ রক্ষা। এসব খবর কি আছে জেলা প্রশাসকের কাছে? প্রথমত পানি উন্নয়ন বোর্ডের যে চিঠির কথা বললেন, সেই রকম কোনো চিঠি আমি পাইনি, আমাকে অনুলিপিও দেওয়া হয়নি। আমি এটা আপনার কাছ থেকেই জানলাম। এই অভিযোগের প্রেক্ষিতে আমি নিজেও একবার গিয়েছি, সাংবাদিকদেরকে নিয়েও আমি গিয়েছি। তো আমি যখন গিয়েছি তখন আমার সামনে ওভাবে আমি অনেকটা গোপনে গিয়েছি, কিন্তু তারপর আমার কাছে ওভাবে দৃশ্যমান কিছু পরিলক্ষিত হয়নি। তাদের কি নদীর যেই বালু সেগুলো তোলার কোনো এখতিয়ার আছে? মোটেও সে এখতিয়ার নাই। আর 36 কোটি টাকার যে ভাগবাটোয়ারার যে বিষয় বললেন, এইটা আপনার কাছ থেকে আমি প্রথম শুনলাম। এটা মেজারমেন্টের মূল দায়িত্ব কিন্তু আসলে পানি উন্নয়ন বোর্ডের এবং লোকাল অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে ইভেনের, তারাই কিন্তু আসলে যেহেতু অন গ্রাউন্ডে তারা আছে,
তাদের কাছে এই তথ্যগুলো হয়তো আপনি পেতে পারেন, কিন্তু এটা আমার কাছে যদি বলেন, আমার কাছে এই মুহূর্তে এই জাতীয় তথ্য নাই। এবার দেখা করতে হবে শফিকুর রহমান কিরণের সাথে, যার অর্থে চলছে এই ব্যবসা। রয়্যাল বাজি হ্যাঁ, উনি কোনোভাবে বলছেন এটার অর্থায়ন আপনি করেছেন, আসলে এই বিষয়টা কতটুকু সত্য? আমার ফাইন্যান্স এটা ম্যাটার করে না। আমার কর্মীরা যদি আমার কোনো সহযোগিতা চায় এবং তারা যদি বৈধভাবে কাজ করতে চায়, টেন্ডার পার্টিসিপেট করতে চায়, সেখানে যদি তাদের টাকার সহযোগিতা দরকার হয়, আমি যেহেতু ব্যবসা করি, আমার সহযোগিতা করার সুযোগ আছে। স্তূপ করা যে বাড়িটা, ওখানে কিন্তু 500 কোটি টাকা ড্রেজিং করে একটা পানির লাইন আপ তৈরি করে দিচ্ছে। এখানে বিষয়টা হয়েছে কি, তারা উপরে ড্রেজিং করা বালি না কেটে তারা পদ্মা নদীর মধ্যে মাটি কাটছে। স্টেট, আপনি এটার ব্যাপারে আমাদের কর্মীকে হেল্প করার চেয়ে আমার দায়িত্ব হলো নৈরাকে রাখা যায়। অপরিকল্পিত বালু উত্তোলনে নদীমাতৃক বাংলাদেশ থেকে হারিয়ে যেতে বসেছে নদী। প্রভাব পড়ছে পরিবেশের উপর। কিভাবে সিন্ডিকেটের হাত থেকে বাঁচানো যাবে দেশের নদী? এই ভয়ঙ্কর অনিয়মগুলো অনেক দিন জমা হয়েছে, এখন একদম চরম পর্যায়ে পৌঁছে গেছে। নিয়ন্ত্রণ আইন এবং বিধিমালা অনুযায়ী যেই সার্ভে করে দেখার কথা বালু আছে কিনা, সেই সার্ভে দেখা যায় 10 বছর আগে। 10 বছর পরে আর ওখানে বালু নাই, তাও ওই একই জায়গায় ইজারা দেওয়া হচ্ছে, আর যে ইজারা পাচ্ছে সে গিয়ে পাশের জায়গা থেকে বালু তুলছে। আমরা বলেছি নতুন করে এই সার্ভেগুলো করতে হবে, তাদেরকে নিয়মিত অভিযান করতে হবে। তাদের একটা যুক্তি হচ্ছে যে আমরা দিনের বেলা অভিযান করি, এখন ওরা রাতের বেলা তোলে। এখন অপরাধ যদি রাতের বেলা হয়, আমি প্রশাসককে বলতে পারবো আমি রাতের বেলা করে বলে আমি ওটা দেখতে পাচ্ছি না। বালি সিন্ডিকেটের অনিয়মের পাতায় ধুলো রাস্তর। 250 কোটির সরকারি আয়ের বিপরীতে প্রতি বছর প্রায় 30,000 কোটি টাকা আয়ের বিশাল অঙ্ক। আয়ের হিসেব নিকেশ করতে জাতীয় রাজস্ব বোর্ড কতটুকু প্রস্তুত, সে হিসেবের উত্তর আরেকদিন দেব। কেঁচো খুঁড়তে টিম থাকবে আপনার পাশে সকল অপরাধের পোস্টমর্টেম করতে।